1971 সাল। ভারত তখন বাংলাদেশ মুক্তিযুদ্ধে মনোযোগী। সারা দেশ জানছে আমাদের সেনা পূর্ব দিকে যুদ্ধ করছে, কিন্তু কেউ জানছে না সেই একই সেনা কলকাতার উত্তরে আরেক যুদ্ধে নামছে। শুধু শত্রু এবার বিদেশি নয়, শত্রু ছিল নিজের দেশের তরুণরা। 12ই আগস্টের রাত থেকে 13ই আগস্টের ভোর পর্যন্ত কলকাতার কাশীপুর ও বরানগরের অলিগলিতে শুরু হলো রক্তপাত। বন্দুক, ঘনিষ্ঠ সশস্ত্র গুন্ডা, সিআরপিএফ এবং রাজ্য পুলিশ সবাই এক লক্ষ্যে নকশাল তরুণদের নির্মূল করে। সেদিন রাতে 100-র বেশি মানুষ মারা গেল। তাদের মুখে কয়লা আলকাতরা মাখিয়ে দেওয়া হলো যাতে কেউ চিনতে না পারে। ট্রাকে তুলে লাশ ফেলা হলো গঙ্গায়। আজ 50 বছরেরও বেশি সময় পরে সেই হত্যার বিচার হয়নি। রিপোর্ট তৈরি হয়েছে, প্রকাশ পায়নি। অপরাধীরা অনেকে পরে পদোন্নতি পেয়েছে। আমি সব্যসাচী চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আজকের গল্প রক্তে লেখা ইতিহাস, কাশীপুর বরানগর গণহত্যা 1971। গল্পটা শুরু হয়েছিল বিপ্লবের স্বপ্ন দিয়ে। 1967 সাল, দার্জিলিং জেলার ছোট্ট একটা গ্রাম নকশাল বাড়ি। সেখানে ভূমিহীন কৃষক ও আদিবাসীরা জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে। নেতৃত্বে চারু মজুমদার, কানু সান্যাল এবং জঙ্গল সাঁওতাল। পুলিশ গুলি চালাল। 9 জন নারী ও একটি শিশু মারা গেল, কিন্তু আগুন নিভল না। কলকাতার কলেজ পাড়ায় সেই আগুন ছড়িয়ে পড়ল। প্রেসিডেন্সি কলেজের দেওয়ালে লেখা হলো, চায়নাস চেয়ারম্যান ইজ আওয়ার চেয়ারম্যান। লাল পোস্টার, চেয়ারম্যান মাওয়ের ছবি, বিপ্লবের স্লোগান। মেধাবী ছাত্ররা পড়াশুনো ছেড়ে যোগ দিল CPI-ML-এ। যাদবপুর থেকে প্রেসিডেন্সি, সেন্ট জেভিয়ার্স থেকে ক্যালকাটা মেডিকেল কলেজ, শ্রেষ্ঠ মেধার তরুণরা সিদ্ধান্ত নিল বিপ্লবই একমাত্র পথ। 1969 সালের 22শে এপ্রিল কলকাতার একটি জনসভায় কানু সান্যাল ঘোষণা করলেন, CPI-ML গঠিত হলো। লেনিনের জন্মদিনে একটি নতুন পার্টি, লক্ষ্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমে শোষণমুক্ত সমাজ গড়া। চারু মজুমদার ঘোষণা করলেন অ্যানাইহিলেশন লাইন, মানে জমিদার, ব্যবসায়ী, শিক্ষক, পুলিশ অফিসার, রাজনীতিবিদ এই শ্রেণী শত্রুদের হত্যা করাই বিপ্লবের প্রথম ধাপ। কলকাতার রাস্তায় শুরু হলো হত্যা। ট্রাফিক পুলিশ, ছোট ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ নিরাপদ নয়। 1970 সালের ডিসেম্বরে যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে হত্যা করা হলো। ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নিলেন, নকশাল আন্দোলনকে সামরিক শক্তিতে দমন করতে হবে। 1971 সালের জুলাই আগস্টে শুরু হলো অপারেশন স্টিপল চেজ। অপারেশন স্টিপল চেজে কারা অংশ নিল? 1. ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল JFR জেকবের অধীনে সেনা ইউনিট। CRPF, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, এবং ওয়েস্ট বেঙ্গল রাজ্য পুলিশ। জেনারেল জেকব নিজেই পরে স্বীকার করেছেন, সেনাবাহিনীর একটি অংশ স্থানীয় পুলিশের সাথে মিলে নকশাল সন্দেহভাজনদের শিকার করেছে। অপারেশনের ফলাফল, 20,000-এরও বেশি সন্দেহভাজন নকশাল গ্রেপ্তার হলো, কয়েকশো এনকাউন্টারে মারা গেল। বরানগর, চণ্ডীতলা সহ উত্তর কলকাতার বস্তি এলাকাগুলো হলো মূল টার্গেট। এই এলাকাগুলোকে বলা হলো নকশালদের লাল দুর্গ। 12ই আগস্টের রাত, বরানগর ও কাশীপুর কলকাতার উত্তরাংশের দুটি ঘনবসতি এলাকা। শ্রমিক শ্রেণীর মানুষের বাড়ি, সরু গলি, ছোট্ট বাড়ি। অনেক তরুণ নকশাল এই পাড়াগুলোতে আশ্রয় নিয়েছিল। রাত বাড়ছে, হঠাৎ ট্রাকের আওয়াজ। পুলিশ, CRPF গলিতে গলিতে ছড়িয়ে পড়ল। বাড়ির দরজায় লাঠি, আলো জেলে তল্লাশি। যাকে নকশাল সন্দেহ হলো তাকে ধরল। অনেককে সেখানেই গুলি করলো, অনেককে তুলে নিয়ে গেল। প্রত্যক্ষদর্শী অশোক রায়
তৎকালীন সময়ের এক তরুণ, পরে সিপিআইএম নেতা, জানিয়েছেন সেই রাতের ভয়াবহতার কথা। 100-রও বেশি তরুণকে হত্যা করা হলো। মৃতদেহগুলো ট্রাকে তুলে নেওয়া হলো, গঙ্গার তীরে নিয়ে যাওয়া হলো। কিন্তু তার আগে একটা কাজ করা হলো। প্রতিটি মুখে কয়লা আলকাতরা মাখিয়ে দেওয়া হলো, যাতে পরিবার চিনতে না পারে, যাতে পরিচয় প্রকাশ না হয়, যাতে বিচারের দাবি করার কেউ না থাকে। তারপর লাশগুলো গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো। সুইডিশ লেখক লাস বোলুন সেই সময় কলকাতায় ছিলেন। দ্য উইক পত্রিকায় তিনি বলেছেন, বরানগরে 22 জনের হত্যা আমার চোখের সামনে ঘটল। আমি বুঝতে চেষ্টা করলাম এই বিশৃঙ্খলার কারণ। তিনি বললেন, একটা বড় শহরের শিক্ষিত তরুণরা গ্রামের দরিদ্র মানুষের জন্য বিপ্লবে নেমেছিল। পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা। সেদিন যারা মারা গেল তারা কারা? তারা ছিল কলকাতার সবচেয়ে মেধাবী তরুণ, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, যাদবপুরের ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, মেডিকেল কলেজের ছাত্র, স্কুল শিক্ষক, কারখানা শ্রমিক। দ্য ওয়ারে সেই সময়কার এক প্রত্যক্ষদর্শী লিখেছেন, আমাদের এক ক্লাসমেটের বড় ভাইকে গুলি করা হলো তার বাসার কাছে। রাত নামলেই শহরে অঘোষিত কারফিউ। সবাই সন্ধ্যার আগে ঘরে ফিরত। তারা কি সবাই সশস্ত্র নকশাল ছিল? না। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী নিছক সন্দেহের ভিত্তিতে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। অনেকে ছিল ছাত্র, যারা কোনো হত্যায় অংশ নেয়নি। অনেকে ছিল শুধু বামপন্থী মতাদর্শে বিশ্বাসী, কিন্তু সেই রাতে সন্দেহের তালিকায় নাম থাকলেই মৃত্যু। হত্যার পর শুরু হলো ধামাচাপা দেওয়ার পালা। প্রথমত, কোনো সরকারি মৃতের সংখ্যা নেই। উইকিপিডিয়া স্পষ্টভাবে বলেছে, পুলিশ কোনো সরকারি সংখ্যা কখনো দেয়নি। প্রত্যক্ষদর্শী অশোক রায় বলেছেন 100-র বেশি। অন্য সূত্রে 1000 পর্যন্ত সংখ্যা উল্লেখ আছে। সত্যিকারের সংখ্যা আজও জানা নেই। দ্বিতীয়ত, মৃতদেহের পরিচয় মুছে দেওয়া হলো। কয়লা আলকাতরা মাখা মুখ, নদীতে ভাসানো লাশ, কোনো এফআইআর নেই, কোনো পোস্টমর্টম নেই। পরিবার জানতেই পারল না তাদের সন্তান বেঁচে আছে নাকি মরেছে। তৃতীয়ত, অপরাধীরা পুরস্কৃত হলো। উইকিপিডিয়ার তথ্য, সেই হত্যায় অংশ নেওয়া পুলিশ অফিসারদের অনেকে পরে পদোন্নতি পেয়েছেন বলে অভিযোগ। একটি রাজনৈতিক দলের কর্মীরা স্টেট পাওয়ার ব্যবহার করে সন্দেহভাজনদের হত্যা করল এবং তারা পার পেয়ে গেল। 1977 সাল পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলো। হরতোষ চক্রবর্তী কমিশন গঠিত হলো এই হত্যাকাণ্ডের তদন্তে। কিন্তু সেই কমিশনের রিপোর্ট কোথায় তা আজও জানা যায়নি। কেন? কারণ কি সেই রিপোর্টে এমন তথ্য আছে যা আজকের ক্ষমতাসীনদের জন্য অস্বস্তিকর? কারণ কি বিভিন্ন দলের নেতারা এই ঘটনার সাথে জড়িত? সেই প্রশ্নের উত্তর আজও নেই। শুধু জানা গেছে রিপোর্ট তৈরিতে সরকারের খরচ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু যে পরিবারগুলো সন্তান হারিয়েছে তারা কিছুই পায়নি। এই এপিসোড দেখতে দেখতে অনেকে ভাবছেন, এটা কি সত্যিকারের ক্রাইম নাকি রাজনৈতিক ইতিহাস? উত্তর হলো দুটোই। এবং এটাই এই কেসকে ভারতের সবচেয়ে বড় আনসলভড ক্রাইমগুলোর একটি করে তুলেছে। প্রথম প্রশ্ন, নকশালরা কি নির্দোষ ছিল? না। চারু মজুমদারের অ্যানাইহিলেশন লাইনে অনেক নির্দোষ মানুষ মারা গেছে। যাদবপুরের ভাইস চ্যান্সেলর একজন শিক্ষাবিদ ছিলেন, তাকে হত্যা ন্যায়সঙ্গত ছিল না। তরুণদের হিংসার পথে নিয়ে যাওয়াটা একটা মতাদর্শগত ভুল ছিল। কিন্তু দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্র কি সঠিক পথে জবাব দিয়েছিল? না। বিচারের পরিবর্তে বিচার বহির্ভূত হত্যা, গ্রেপ্তারের পরিবর্তে এনকাউন্টার, মৃতদের পরিচয় মুছে দিতে কয়লা আলকাতরা। এটা কোনো ডেমোক্রেটিক রাষ্ট্রের কাজ নয়।
এটা স্টেট টেররিজম। সেদিন রাতে যারা মারা গিয়েছিল তারা স্বপ্ন দেখেছিল একটি ন্যায়ের সমাজের। তাদের পদ্ধতি হয়তো ভুল ছিল, কিন্তু তারা নিজেদের জন্য নয়, গরিব ভূমিহীন মানুষের জন্য লড়াই করছিল। তাদের মুখে কয়লা আলকাতরা মাখিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো। নাম জানা নেই, পরিচয় জানা নেই, পরিবার আজও অপেক্ষায়। এই দেশে যারা ক্ষমতায় থেকে হত্যা করে তারা কি কখনো বিচারের মুখোমুখি হয়? কাশীপুর বরানগরের উত্তর না। 50 বছরে বিচার হয়নি, রিপোর্ট প্রকাশ হয়নি, অপরাধীরা মারা গেছে ইতিহাসের বিচার ছাড়াই। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। কথা বলছিলাম কাশীপুর বরানগর গণহত্যা 1971 নিয়ে। ইতিহাস মনে রাখে, আর আমরা যদি না বলি কেউ মনে রাখবে না। আপনি কি মনে করেন রাষ্ট্রীয় হত্যার বিচার হওয়া উচিত? প্রশ্ন করব আমি, উত্তর দেবেন আপনারা। নিচে কমেন্ট করে জানান। এই গল্প যদি আপনাকে ভাবিয়ে থাকে তাহলে শেয়ার করুন। যত বেশি মানুষ জানবে তত বেশি মনে রাখবে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আবার দেখা হবে পরের অপরাধের গল্পে।